নমস্কার, ডক্টর জে কে এগেইন। আজকে আমরা একটা নতুন সাবজেক্ট নিয়ে কথা বলবো এবং ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট আর কিছু নয়, ওভারিয়ান সিস্ট বা পিসিওডি বা পিসিওএস। বেশ কিছুদিনের অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পারছি যে এই প্রজন্ম বা এর একটু আগের প্রজন্ম একটা নতুন ধরনের প্যান্ডেমিক ফর্মে যে ডিজিজটা আসতে চলেছে সেটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস প্রবলেম, যেটাকে আমরা ওভারিয়ান সিস্ট বলেই জানি। তো চেম্বারে বসে বসে এই ধরনের পেশেন্ট কনস্ট্যান্ট হ্যান্ডেল করতে করতে একটা কোয়েশ্চেন মাথার মধ্যে সবসময় ঘোরাফেরা করে যে এই যদি পরিস্থিতি হয় তাহলে আগামী প্রজন্মের জন্যে কি সাংঘাতিক সব কষ্টকর পরিস্থিতি অপেক্ষা করছে, অথচ সামান্য কিছু চেঞ্জ করলেই আমরা এখান থেকে খুব ইজিলি বেরিয়ে যেতে পারি। এখন ডিপেন্ড করছে যে সেই চেঞ্জটা আমি কত সহজে করতে পারি বা চেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি কিনা বা আমি চেঞ্জ করতে রাজি আছি কিনা। অনেক ক্ষেত্রে একটা অলিখিত সত্য পেশেন্টদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে যে আমি ডক্টরকে দেখাচ্ছি মানে সব দায়িত্ব ডক্টরের। হ্যাঁ, কিছুটা দায়িত্ব তো অবশ্যই ডাক্তারবাবুর আছে, কিন্তু এটা মাথায় রাখবেন যে সমস্যাটা আপনার, কষ্টটা আপনার, দায়িত্ব আপনার অনেক বেশি ডক্টরের থেকে। যদি নষ্ট হয় আপনার গেল, ডক্টরের কি গেল? একটা পেশেন্ট গেল, কিন্তু আপনি আপনার লাইফ থেকে একটা বিরাট কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়তো হারিয়ে ফেলতে পারেন। সেটা হচ্ছে মা হওয়ার সৌভাগ্য বা মা হওয়ার যে আনন্দ, সেটা থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন যদি এই সামান্য কিছু ভুল আপনি এখন থেকে করতে থাকেন এবং এটাকে ক্যারি ফরওয়ার্ড করেন। তো চটপট জেনে নেওয়া যাক আমরা কি ধরনের ভুল করছি যার জন্য এত বেশি ওভারিয়ান সিস্টের সমস্যা সোসাইটির মধ্যে প্রিভেল করছে। প্রথম যে সমস্যাটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে যে এই জেনারেশনের ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে কিন্তু নড়াচড়া একেবারেই নেই। হোয়াট আই মিন টু সে দ্যাট ইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু এক্সট্রিমলি কম, যে কারণে সে একই জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকা, ঘরে থেকে না বেরোনো, ঘরকুনো হয়ে থাকা, সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজের টাইম স্পেন্ড করা এবং সোশ্যাল মিডিয়াতেই নিজের আনন্দ খুঁজে বেড়ানো ইত্যাদি ইত্যাদি নানান কারণের জন্য কোথাও না কোথাও দেখা যাচ্ছে সে একটা দীর্ঘক্ষণ সময় বসে কাটাচ্ছে। এর ফলে কি হচ্ছে, বডির যে এনার্জি ব্যালেন্স সেটা কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। একভাবে বসে আছি, বডির সার্কুলেশন ধীরে ধীরে কমছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার খাওয়ার কিন্তু টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। যেহেতু সে একা থাকছে, ভিতরে সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভিটি থাকলে তার মধ্যে অ্যাংজাইটি তৈরি হবে এবং সেখান থেকে তার কিন্তু সেটাকে স্যাটিসফাই করার জন্য কোথাও না কোথাও মনে হবে আমি কিছু খাবার দাবার খাই। সেই খাবার দাবার গুলো কিন্তু কখনোই এরকম নয় যে আমি ভেজিটেবল স্যুপ খেলাম কি ফ্রুটস খেলাম, এরকম খাবার কিন্তু বাচ্চারা চুজ করছে না। বাচ্চারা যে খাবারগুলো চুজ করছে সেগুলো এক কথায় বলতে গেলে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বা চটপটা খাবার। চটপটা খাবার কি তাহলে আমরা খাবো না? নিশ্চয়ই খাবো, কিন্তু তার একটা ব্যালেন্স থাকতে হবে। এই ব্যালেন্সটা যখনই আমি নষ্ট করে ফেলবো তখনই কিন্তু আমার হরমোনাল চেঞ্জেস হয়ে গিয়ে আমার শরীরে নানাবিধ প্রবলেম আসতে শুরু করবে। তো চটপট আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে কী ধরনের প্রবলেম আমাদের শরীরে এলে আমরা অনুমান করতে পারবো বা ভাবতে পারবো যে আমার এই ধরনের সমস্যার দিকে আমি যাচ্ছি। প্রথমেই যেটা দেখা যায় সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখা গেল তার পিম্পল হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। যদি কারোর মধ্যে দেখা যায় যে এক্সেসিভ পরিমাণে পিম্পল হচ্ছে, তাহলে তাকে সন্দেহ করা যেতে পারে যে সে ওভারিয়ান সিস্টের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ নিয়ে আলট্রাসোনোগ্রাফি করলে এই ব্যাপারটা জানা যাবে। নেক্সট হচ্ছে যে এক্সেসিভ হেয়ার থিনিং, প্রচণ্ডভাবে চুল পড়ে যাচ্ছে, এরকম যদি দেখা যায় হঠাৎ করে, তাহলে সেই ক্ষেত্রেও একটা অনুমান লাগানো যেতে পারে যে তার এই ধরনের সমস্যা এলেও আসতে পারে। এরপর যেটা আমরা মার্ক করব সেটা হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে ওজনটা বেড়ে যাচ্ছে। অবভিয়াসলি এটা একটা রোগের কারণ এবং কিছুটা তো লাইফস্টাইল বটেই, যে আমার যদি অ্যাক্টিভিটি কম থাকে, আমি যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে আমি সেই ধরনের কিছু ডায়েটে নেই, অথচ আমি জাঙ্ক ফুড নিচ্ছি, চটপটা খাবার খাচ্ছি, আমার তো ওয়েট গেইন হবেই হবে, এখানে কোনো সন্দেহ নেই। কারণ পেটের গুড ব্যাকটেরিয়া যারা প্রপার ডাইজেশনে হেল্প করে সেগুলো কিন্তু ধীরে 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 কমতে থাকবে এবং আমি যে খাবারটা খাবো সেটা ফ্যাটে কনভার্ট হয়ে গিয়ে এবং কনস্টিপেশন তৈরি করে আমার কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি করবে। তো এই হচ্ছে মেন কিছু ফিচার্স। আর এর সঙ্গে যেটা অবধারিতভাবে আপনারা পাবেন সেটা হচ্ছে ডিলেড পিরিয়ড, অর্থাৎ পিরিয়ডটা ইরেগুলার হয়ে যাবে, কখনো কম কখনো খুব বেশি, এটসেট্রা। পেইনফুল, সিভিয়ার পেইনফুল হতে পারে, মারাত্মক ব্যথা হতে পারে। এগুলো হচ্ছে এই চারটে সিমটম যদি আমরা কারোর মধ্যে কোনো না কোনো সিমটম বেশি বেশি করে দেখতে পাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে সন্দেহ করতে পারি যে
ওভারিয়ান সিস্টের দিকে এগোচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যেগুলো করতে পারি সেটা হচ্ছে যে এটা একটা খুব বড় সাবজেক্ট, আমি খুব একটা খটোমটো সাবজেক্টের মধ্যে ঢুকতে পছন্দ করি না, যেহেতু আমার অডিয়েন্স ম্যাক্সিমামই নন ডক্টরস। তাদের এই এক্সপিরিয়েন্স যাতে কোনোভাবে হেল্প করে সেটার উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানানো বা একটু সচেতনতা তৈরি করা, যাতে এই ধরনের সমস্যা থেকে তার আগেই অ্যালার্ট হয়ে গিয়ে সমস্যাটাকে প্রতিহত করা যায়। এখন যদি এরকম ধরনের সমস্যা কারোর মধ্যে এসে গিয়েছে তাহলে আমি কি করব? ভেরি সিম্পল। প্রথম কথা হচ্ছে যে যেটা আমরা শুরু করে দেবো সেটা হচ্ছে ব্রেকফাস্টে ফ্রুটস। আমার ম্যাক্সিমাম ভিডিওতে এই কথাটা আপনারা শুনতে পাবেন, এবং এর যে কি এফিকেসি আছে যদি কিছুদিন কন্টিনিউ করেছেন তবেই আপনি বুঝতে পারবেন। এবং উইদাউট ফেল 7টার মধ্যে ডিনার কমপ্লিট। এই দুটো ফেজ যখন আপনি কমপ্লিট করতে পারলেন তখন আপনি জানবেন যে হরমোনকে আস্তে 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 কিন্তু আপনি রিসেট করা শুরু করে দিলেন, এবং ওয়েট লসটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে এই দুটো স্টেপ ফলো করার ফলেই। মানে আমি এমন অনেক পেশেন্টের এক্সপিরিয়েন্স বলতে পারি। গত মাসে একটি পেশেন্টকে আমি দেখেছিলাম, তারও ওভারিয়ান সিস্ট ছিল, প্রেগনেন্সি আসছে না, ইনফার্টিলিটির জন্য অনেক ডক্টরের কাছে ঘুরছেন। জাস্ট এই দুটো স্টেপ ফলো করার পর এই মাসে যখন উনি 4.5 কেজিস লস, উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বেস্ট হচ্ছে কোনো যোগা সেন্টারে অ্যাডমিশন নিয়ে নেওয়া, যেহেতু নিজে নিজে বাড়িতে করতে গেলে লেথার্জি কাজ করে, একটা কোনো বাইন্ডিংস থাকলে কাজটা করতে সুবিধা হয়, তো আমরা সেটা করতে পারি। আদারওয়াইজ যেটা করতে পারি, স্কিপিং করতে পারি, বাটারফ্লাই এক্সারসাইজ ডেফিনেটলি খুব ফ্রুটফুল এই ক্ষেত্রে। আর যেখানেই সুযোগ আছে হাঁটাহাঁটি করে যাওয়া, ভেহিকেল ইউজ না করা। হ্যাঁ, সাইকেলিং ইউজ করা যেতে পারে, সাইকেলের পরিবর্তে আমি যদি কোথাও হাঁটার সুযোগ থাকে সেখানে আমি হাঁটবো। অর্থাৎ এনিহাউ নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়ানো, যাতে আমার বডির সার্কুলেশন বেড়ে, আমার অ্যাংজাইটি কমে এবং হরমোনাল রিসেটটা শুরু হয়ে যায়। এছাড়া আর কি করতে পারি, আমি প্রচুর পরিমাণে বয়েল ফুড নিতে পারি, স্যালাড নিতে পারি, এবং নো মিল্ক প্রোডাক্ট, কোনো রকম দুধ বা দুগ্ধজাত পদার্থ আমি নেব না। কেন কি এখনকার মিল্ক, জিএমও মিল্ক, এই ধরনের দুধ খেলে কিন্তু হরমোনাল রিসেটে খুব প্রবলেম করছে বা করবে। আর কি করব না, পোলট্রি মিট, পোলট্রি এগ, এগুলো থেকে কিছুদিনের জন্য হলেও আমি বিরত থাকবো। দুটোর মধ্যেই কিন্তু মেডিকেশন আছে, ইউজ করা হয় তাদেরকে তৈরি করার জন্যে। সুতরাং সেটাও কিন্তু হরমোনাল রিসেটের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হিসেবে কাজ করে। সেই ক্ষেত্রে আমরা যদি নেহাত খুব ইচ্ছে করে, আমার হয়তো মাংস খেতে ইচ্ছে করছে, মাটন খেতে পারি, দেশি চিকেন খেতে পারি, কিন্তু পোলট্রি মিট, পোলট্রি এগ এগুলোকে একটু অ্যাভয়েড করাই বেটার। তো এই হচ্ছে আপনার একটা খুব সিম্পলিফাইড ডায়েট, যে ডায়েটটা যে কেউ করতে পারে এবং করলেই কিন্তু বেনিফিটেড হবে। আদারওয়াইজ তার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আমরা যেমন এখন দেখছি খুব কম বয়সী বাচ্চা মেয়েরা আসছে যাদের মাথা থেকে চুল একদম পাতলা হয়ে গেছে। ফ্রেন্ড, এই ধরনের সমস্যা যখন সম্মুখীন আপনি হবেন তখন বুঝতে পারবেন আপনি কি হারালেন। কেন কি মাথা থেকে চুল যখন অতটা ঝরে গেল, ওইটাকে রিগেইন করা এবং ওইটার জন্য নিজের মধ্যে যে ডিপ্রেশন আসবে সেখান থেকে আনাদার হরমোনাল প্রবলেম কিন্তু আবার জেনারেট করবে। যে প্রবলেমটাকে আমি যদি ফেস না করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার খুব সহজ রাস্তা হচ্ছে যে আমার এই ধরনের ডায়েটের মধ্যে থাকা। 6 ডেজ ডায়েট করুন, একদিন চিটিং ডায়েট করুন, একদিন আপনার ইচ্ছা মতো খাবার খান। অবশ্যই সেগুলো বাড়িতে তৈরি করে খাবেন, কারণ আজিনামোটো বা এই ধরনের যেগুলোকে আমরা মনোসোডিয়াম গ্লুটামেট বলি, এই ধরনের আর্টিফিশিয়াল ক্রেভিং তৈরি করার যে এলিমেন্টগুলো এসছে, ওগুলো যদি আপনার শরীরে যেতে থাকে তাহলে কিন্তু আপনার শরীরে একটা মস্ত বড় সমস্যা হতে পারে, যেটা এখন ব্যাপকভাবে হচ্ছে। সেটা হচ্ছে হার্সুটিজম, যেটাকে আমরা বলি আনওয়ান্টেড হেয়ার। বিভিন্ন জায়গায় মেয়েদের মধ্যে ছেলেদের মতো দাড়ি গোঁফ গজিয়ে গিয়ে শরীরে বিভিন্ন জায়গায় লোম গজিয়ে গিয়ে কিন্তু শরীরের একদম সৌন্দর্য পুরোপুরি নষ্ট করে দিচ্ছে, এবং সে ডিপ্রেসিভ নেচারে চলে যাচ্ছে। তো এগুলো যদি আমরা না চাই, তাহলে আমরা কিন্তু প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ডায়েট। গাড়ি কোম্পানি থেকে কেনার সময় বলে দিয়েছে পেট্রোলে চালান, আমরা পেট্রোলেই চালাই। আমার শরীর কিসে চলবে তারও ম্যানুয়াল কিন্তু আছে, ম্যানুয়াল বলে দিলাম, সেই ম্যানুয়াল অনুযায়ী যদি আপনি চললেন তাহলে আপনার গাড়ি ঠিক চলবে, নাহলে কিন্তু বারবার গ্যারেজে যাবে। ফাইনালি হয়তো এমন হতে পারে যে গ্যারেজওয়ালাও হাত তুলে দিল, আপনার আর কিছুই করণীয় থাকলো না। এখন আমরা চটপট কয়েকটা মেডিসিনের কথায় আসবো, যে মেডিসিনগুলো আমরা ইউজ করি সেই মেডিসিনগুলো অনেকটাই বেনিফিটেড হয়। আবারও বলছি, ইউটিউব থেকে ট্রিটমেন্ট করা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। যদি কারো মনে হয় যে এই ধরনের তথ্য আপনার কাজে লাগছে, এই ভিডিওগুলো বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সচেতনতা তৈরি করুন। এবং মেডিসিন যেগুলো বলবো সেগুলো নেওয়ার আগে ডেফিনেটলি আপনি লোকাল কোনো ডাক্তারবাবুর সঙ্গে কনসালটেশন নিয়ে ইউজ করবেন, এবং মেডিকেশন যেভাবে ডাক্তারবাবু বলবেন সেইভাবেই নেবেন, নিজের মর্জি মতো মেডিকেশনে যাবেন না। একটা মেডিসিন খুব কমন আমরা ইউজ করি, দ্যাট ইজ পালসাটিলা। যে ধরনের লেডিদের মধ্যে দেখা যায় যে খুব উইপিং টেন্ডেন্সি, চট করে চোখে জল এসে যায়, চটপটা খাবারের প্রতি নেশা, একটু গোলগাল চেহারা, মাইল্ড অ্যান্ড জেন্টল, একটু ভদ্র সভ্য নম্র এই ধরনের মেয়ে, ইরেগুলার পিরিয়ডস হচ্ছে,
কখনো পেইনফুল, কখনো অল্প, সেই ক্ষেত্রে আমরা পালসাটিল ইউজ করি 200 পোটেন্সি দিনে 3 বার করে যদি 2 দিন বা 3 দিন নেওয়া যায়, অনেক ক্ষেত্রেই দেখা গেছে এই মেডিসিনটা ভীষণভাবে হেল্প করে, পিরিয়ডকে রেগুলারাইজ করতে হেল্প করে। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো দ্যাট ইজ সিপিআর। সিপিআর ইজ এ ভেরি গুড মেডিসিন। যদি দেখা যায় পেশেন্টের মধ্যে এক্সট্রিম ইরিটেবিলিটি এসে গেছে, তার সব কিছুতেই বিরক্ত লাগছে, কোনো কিছুই যেন তার ভালো লাগে না, একটা হতাশা ভাব, কোনো কাজেই মন নেই, শরীরের স্ট্রাকচারটার মধ্যে কোথাও যেন একটা মেল লাইক স্ট্রাকচার ডেভেলপ করছে, উইল ট্রাই সিপিআর 200। পরপর 2 দিন বা 3 দিন সকালে 1 ডোজ করে নেওয়া যেতে পারে। নেক্সট আর একটা মোস্ট কমন মেডিসিন আমরা ইউজ করি, দ্যাট ইজ থুজা অক্সিডেন্টালিস। যদি কারোর শরীরে বিভিন্ন ধরনের জায়গায় আঁচিল, তিল এই ধরনের আধিক্য দেখা যায়, একটু কম কথা বলা, একটু প্রেস্টিজ নিয়ে বেশি মাতামাতি, মানে প্রেস্টিজে কোনো রকমভাবে তার আঘাত এলে মানে মান সম্মান নিয়ে তার ভীষণ চিন্তা থাকে, এরকম ধরনের যদি কোনো অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা থুজা অক্সিডেন্টালিস ইউজ করতে পারি। 200 পোটেন্সি পরপর 4 দিন সকালে নেওয়া যেতে পারে। আবারও বলছি, মেডিসিন আমরা তখনই ইউজ করব যখন কোনো কনসালটেশন নেব ডক্টরের থেকে, তার আগে মেডিসিন ইউজ করব না। মেডিসিন কী আমরা ইন জেনারেল ইউজ করি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করুন। তার মানে এই নয় যে এই 3-4টে মেডিসিন দিয়ে এই রোগগুলো সারানো যায়। পেশেন্টের কেস হিস্ট্রি নিয়ে যে ধরনের মেডিসিন আসবে সেই মেডিসিন দিলেই এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে, এবং এই ধরনের অসুখ থেকে বেরোনোটা কোনো কঠিন কাজ নয়। মানুষ যেটা ভাবছে এটা একটা ভীষণ প্রবলেমেটিক ব্যাপার, তা কিন্তু নয় ফ্রেন্ড। আপনারা বারবার একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই রোগটা নিয়ে কিন্তু আপনি জন্মান নাই, আপনার কিছু ভুলের জন্য আপনি এই রোগটা শরীরে এনেছেন, আপনি সেগুলো কারেকশন করলে শরীর থেকে এই রোগ চলে যাবে। লাস্টলি যেটা বলবো, যেটা এই জেনারেশনের সব থেকে বড় ভুল, দ্যাট ইজ স্লিপ সাইকেল। রাত 12টা-1টার পরে ঘুমানো এবং বেলা অবধি ঘুমানো, এই ধরনের সাইকেলের মধ্যে যদি আমরা লাগাতার থাকি, তাহলে আমাদের হরমোনাল চেঞ্জেস হয়ে গিয়ে কিন্তু ওভারিয়ান সিস্ট হতে বাধ্য। সুতরাং আমরা স্লিপ সাইকেলটাকে ঠিক করে নেবো এবং যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে পড়বো, এবং মানুষকে এই ইনফরমেশনগুলো আবার ছড়িয়ে দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং পরবর্তীতে কি ভিডিও আপনারা দেখতে চান কোন সংক্রান্ত, সেই সম্পর্কে কমেন্টস করে আমাদের পাশে থাকুন। ততক্ষণ অবধি নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।